সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আমার কৃষি বিষয়ক আরও একটি ভিডিওতে। মূলত এটি একটি ব্যবস্থাপনামূলক ভিডিও হবে। আপনারা জানেন যে গত কয়েকদিনে দেশে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু কিছু জায়গায় অতিবৃষ্টিতে বন্যা জাতীয় পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। তো এই পরিস্থিতিতে আসলে ফসল রক্ষায় কী কী করণীয়, বিশেষ করে এই অতিবৃষ্টির কারণে যাদের মাঠে আমন ধান আছে সেই আমন ধানে কিন্তু কিছু রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে গিয়েছে, যার ভিতরে হচ্ছে বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট যেটা আমরা বলি, সেটা অন্যতম। তো জাস্ট এই অতি বৃষ্টি পরবর্তী বা বন্যা পরবর্তী অবস্থায় আমরা ধানের জন্য কি কি ব্যবস্থাপনা নিতে পারি বা বিএলবি যেন প্রকট আকার ধারণ না করে তার জন্য কি ব্যবস্থাপনা নিতে পারি, সেটা নিয়েই আজকের এই ভিডিওটা মূলত তৈরি করতে বসা। মূলত বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বন্যা বা ঝড়ের পরে বেশি হয়ে থাকে। আপনারা দেখবেন যে ধানের পাতার যে কিনারা বরাবর প্রথমে একটু কমলা হয়ে যায়, এরপরে পুড়তে পুড়তে ভেতরের দিকে, পাতার ভিতরের দিকে আসে। এই যে সিমটমটা, এটাই হচ্ছে মূলত বিএলবির সিমটম। এটা বন্যা পরবর্তী অবস্থায় বা ঝড়ের পরে এজন্য বেশি হয় কারণ ব্যাকটেরিয়া আসলে সেলের ভিতরে এমনিতেই ঢুকতে পারে না। যখন কোনো ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষত দিয়ে মূলত ব্যাকটেরিয়াটা সেলের ভিতরে প্রবেশ করে। এজন্যই বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট যেটা, এটা বন্যা পরবর্তী বা অতিবৃষ্টির পরে বেশি হয়। তো আমাদের যাদের মাঠে ধান বা সবজি আছে বা যে ফসলই থাকুক না কেন, বন্যা বা অতিবৃষ্টির পরে আমাদের প্রধান কাজ হবে যতটা সম্ভব ড্রেনেজ পরিস্থিতি উন্নয়ন করার মাধ্যমে পানিটা যতটা সম্ভব বের করে দেওয়া। এরপরে আমাদের প্রধান যে কাজ হবে সেটা হচ্ছে যে একটা ছত্রাকনাশক এবং একটা ব্যাকটেরিয়া নাশক কোনো কিছু দিয়ে আমাদের একটা স্প্রে করে দিতে হবে। যদি বলেন যে এটার কারণ কি, কারণ হচ্ছে যে বন্যার পরে মূলত কিন্তু যে বিভিন্ন যে ময়লা থাকে বা মাটির, এগুলো হচ্ছে পাতার সাথে লেগে থাকে। তো পাতার সাথে কাদা মাটি যখন লেগে থাকে তখন প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ওই পাতায় কিন্তু ক্লোরোফিল হারভেস্ট করতে পারে না। ক্লোরোফিল হারভেস্ট, সূর্যালোকটা হারভেস্ট করতে পারে না। তো সূর্যের আলো এসে সবুজ পাতা যদি না পায় তাহলে সূর্যের আলো আর সবুজ পাতা মিলে, ক্লোরোফিল মিলে যে খাদ্যটা তৈরি হয় এই খাদ্য তৈরি করতে পারে না, ফলে স্বাভাবিকভাবেই গাছ দুর্বল হয়ে পড়ে। এই জন্য আমরা যে ব্যবস্থাপনা নিতে পারি সেটা হচ্ছে যে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বা অতিবৃষ্টির পরবর্তীতে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে পানি বের করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটা ছত্রাকনাশক, সেটা ম্যানকোজেব গ্রুপের হতে পারে, মেটালাক্সিল গ্রুপের হতে পারে, সেটা কার্বানডাজিম গ্রুপের হতে পারে, এ ধরনের একটা ছত্রাকনাশক এবং একটা ব্যাকটেরিয়া নাশক যেমন বিসমার্থিওজল গ্রুপ হতে পারে বা কাসুকামাইসিন এই গ্রুপের হতে পারে। এই দুইটা জিনিস আমরা কিন্তু প্রয়োগ করতে পারি ধানে। তবে সেক্ষেত্রে অবশ্যই একটা টেকনিক ফলো করা যেতে পারে, সেটা হচ্ছে যে স্প্রের যে নজেল, এই নজেলটা এমন পজিশনে রাখতে হবে যেন পানির যে ফোর্স বা গতি এটা বেশি থাকে, যে গতিতে পুরা যে কাদা মাটি যেটা পাতার গায়ে লেগে থাকবে এটা ধুয়ে যাবে। আর বর্তমানে এই অতিবৃষ্টি পরবর্তী অবস্থায় যে বিএলবির কথা বলছিলাম, সেটা যদি আমরা রোধ করতে চাই তাহলে বৃষ্টির পরেই আমি যেটা বললাম বিসমার্থিওজল বা কাসুগামাইসিন অথবা কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ফাঞ্জিসাইড যদি আমরা এখানে দিই তাহলে হচ্ছে কিন্তু আমরা বিএলবি থেকে রক্ষা পাবো। আর বিএলবি প্রতিরোধে যেটা করণীয় সেটা হচ্ছে যে পানি, জমির পানি যদি সম্ভব হয় এটা বের করে দিয়ে শুকিয়ে দেওয়া এবং বিঘা প্রতি 5 কেজি হারে পটাশ প্রয়োগ করা। আর মূলত যে কোনো একটা যখন ক্ষত তৈরি হয় বা যে কোনো একটা ধাক্কা খায় গাছ, এরপরে স্বাভাবিকভাবেই মানুষ যেমন রোগ থেকে ওঠার পরে একটু ভালো পথ্য খাওয়ার প্রয়োজন হয় বা খাবার খাওয়ার প্রয়োজন হয়, গাছের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই জরুরি। যে যে কোনো একটা ধকল সামলানোর পরে গাছের কিন্তু একটু ভালো খাবার দেওয়া প্রয়োজন। তবে সেই খাবারটা অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক, যে আপনি যদি বিএলবির আক্রমণ থেকে গাছকে বাঁচাতে চান বা পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে চান, জাস্ট হচ্ছে পানি নেমে যাওয়ার পরপরই কখনোই ইউরিয়া সারের প্রয়োগটা আপনারা করবেন না। কারণ ইউরিয়াতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, প্রায় 46% নাইট্রোজেন আছে, এবং এই নাইট্রোজেনটা যেটা করে গাছটাকে নরম করে দেয়। তো গাছটাকে যখন নরম করে দেয় তখন এই ব্যাকটেরিয়ার আক্রমণটা ত্বরান্বিত হয় বা অ্যাক্সিলারেট করে এবং অন্যান্য রোগ পোকামাকড়ের আক্রমণ ত্বরান্বিত হয়। এই জন্য বন্যার পানি নামার সাথে সাথে আপনারা পটাশ স্প্রে করতে পারেন
স্প্রেবল যে পটাশ আছে, কুইক পটাশ বা ফাস্ট পটাশ, বেস্ট পটাশ, নিম পটাশ, এই জাতীয় জিনিস আপনারা স্প্রে করতে পারেন। এবং একই সাথে যদি স্প্রে না করেন তাহলে বিঘা প্রতি 5 কেজি হারে পটাশ প্রয়োগ করতে পারেন, যেটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। কারণ পটাশকে বলা হয় গাছের টিকার মতো কাজ করে। আর যে কথাটা আমি বলছিলাম পথ্যের ব্যাপার, গাছের জন্য বিশেষ করে ধানের জন্য কিন্তু একটা মিক্সার আছে 3টা জিনিসের সমন্বয়, যেটা অত্যন্ত চমৎকার। যেভাবে বাচ্চাদের আমরা হরলিক্স খাইয়ে বড় করি বা হরলিক্স খাইয়ে পুষ্টিগুণ দেওয়া হয়, ঠিক সেই রকম করে আপনি এটা গাছের হরলিক্স বলতে পারেন ধান গাছের জন্য, বা আপনি এটা ম্যাজিক মিক্সচার বলতে পারেন। একটা জিনিস, একটা রেশিওতে যদি আপনি 3টা জিনিস, একটা হচ্ছে সলিবল সালফার, তার সাথে হচ্ছে আপনি পটাশ এবং হচ্ছে চিলেটেড জিঙ্ক, এই 3টা জিনিসের মিশ্রণ যদি আপনি গাছকে দিতে পারেন তাহলে গাছ খুব তাড়াতাড়ি তার যে খারাপ বা যে ধাক্কা খায় যে অবস্থা সেখান থেকে রিকভার হয় এবং গাছের চেহারা সুন্দর হয়, তার স্বাস্থ্য ভালো হয়। তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে প্রতি 10 লিটার পানিতে আপনি 80 গ্রাম আপনি যেটা সলিবল সালফার, যেটা যেমন থিওভিট, গেওভিট, মোনোভিট, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও যে কোনো কোম্পানির যেটা সালফার কন্টেনিং যে ফাঙ্গিসাইড সেটা আপনি ব্যবহার করতে পারেন। তার সাথে 50 গ্রাম বা 40 থেকে 50 গ্রাম আপনি সলিবল পটাশ, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, নিম পটাশ বা বেস্ট পটাশ, ফাস্ট পটাশ, কুইক পটাশ, এগুলো মেশাতে হবে। এবং এর সাথে 25 থেকে 30 গ্রাম চিলেটেড জিঙ্ক, যে কোনো ভালো কোম্পানির। এই মিক্সচারটা 10 লিটার পানিতে আপনি মোটামুটি 5 শতক জমি হিসাবে আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার ধান গাছের চেহারা ভালো হবে। এই যে ছোটখাটো কিছু বিষয়, এগুলো যদি আপনি বন্যা পরবর্তী বা অতিবৃষ্টি পরবর্তী অবস্থায় আপনার ধানে ব্যবহার করেন তাহলে ধানটা কিন্তু দ্রুত রিকভার করবে। তো এটাই ছিল মূলত আজকে আমার বার্তা। এটা শুধু ধানের ক্ষেত্রে না, আপনি যদি সরিষা বা অন্য যে কোনো ফসলে পানি নেমে যাওয়ার সাথে সাথে আপনি একটা ছত্রাকনাশক এবং একটা ব্যাকটেরিয়া নাশক এটা দিয়ে স্প্রে করলে আপনি ভালো ফলাফল পাবেন। তো ধন্যবাদ সকলকে। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।